হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ ব্রেথ টেকিং সার্ভাইভাল একটি মুভি। আজকের মুভিটি কোনো কাল্পনিক গল্প নয়, বরঞ্চ সত্য ঘটনা অবলম্বনে। তো চলুন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের স্থানটা হচ্ছে স্কটল্যান্ড, আর গল্পের শুরুতেই প্রধান চরিত্র ক্রিসকে আমরা দেখতে পাই যে তার ফিয়ান্সের সাথে দেখা করতে আসে, যার নাম মোরা। ক্রিস মোরাকে জানায় যে সে একটা নতুন জব পেয়েছে, তাকে স্যাচুরেশন ড্রাইভার্স হিসেবে সিলেক্ট করা হয়েছে। কিন্তু মোরা ব্যাপারটা সহজভাবে নেয়নি। সে কিছুটা চিন্তিত যে সমুদ্রে ক্রিস নামবে সেটা হচ্ছে নর্থ সি, আর এই নর্থ সি নিয়ে অনেক মিথ রয়েছে, যেখানে বলা আছে যে এই সমুদ্রের গভীরে নামা উচিত না, এতে অভিশাপ লাগে। যদিও ক্রিস এসব কুসংস্কারে একদম বিশ্বাস করে না। সে তার ফিয়ান্সেকে কথা দেয় যে সে নিরাপদে আবার তার কাছে ফিরে আসবে, তার কোনো বিপদই হবে না। তো এরপর তার সেই আনন্দের সময় কাজে এসেই ক্রিস তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম ডানকান। ডানকান ক্রিসকে খুবই ভালোবাসে, কেয়ার করে। ক্রিসকে জানানো হয় যে এই নতুন কাজে তার সাথে আরও দুজন থাকবে, যারা হচ্ছে ক্রিসের বেস্ট ফ্রেন্ড ডানকান ও ডেভিড। আর এটা শুনে ক্রিস খুব খুশি হয়। এরপর ক্রেইগ নামক আরেকজন লোক তাদের সাথে দেখা করে, যে কিনা ক্রিসদের বস, এবং ক্রেইগের তত্ত্বাবধানে সম্পূর্ণ মিশন পরিচালনা করা হবে। সেখানে অনেকগুলো ডাইভার্স রয়েছে, আর তাদেরকে নিয়ে ক্রেইগ 3টা টিম বানায়, যারা আলাদা আলাদাভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবে। ক্রিসের টিমে তার বেস্ট ফ্রেন্ড ডানকানও আছে। তাদেরকে একটা ডাইভিং চেম্বার বা প্রেশারাইজ চেম্বারে রাখা হয়। সমুদ্রের গভীরে যে প্রেশার রয়েছে সে প্রেশারের সাথে বডিকে অ্যাডজাস্ট করানোর জন্যই সবাইকে এই প্রেশারাইজড চেম্বারে রাখা হয়েছে। ক্রিস ডেভিডের সাথে বহুবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ডেভিড ক্রিসের সাথে খুব একটা কথা বলে না। এরপর সেই চেম্বারটা বন্ধ করে দেওয়া হয়, আর ধীরে ধীরে সেই চেম্বারে প্রেশার বাড়ানো হতে থাকে। এরপর তাদের সেই জাহাজ ছেড়ে দেয়, আর চলতে থাকে তাদের নির্দিষ্ট গন্তব্য নর্থ সি এর উদ্দেশ্যে, যার নিচে রয়েছে গ্যাস লাইন, যেগুলোকে ফিক্স করার জন্য তাদেরকে নেওয়া হচ্ছে। তারা সবাই সেই প্রেসারাইজ চেম্বারে বসে কিছুটা ভালো সময় পার করছে। তখন ডানকান তাদেরকে জানায় যে এটাই তার শেষ মিশন, এরপর সে রিটায়ার করবে। তবে ডানকান রিটায়ার করতে ইচ্ছুক না, কিন্তু ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর ডানকান সেটা মেনে নিয়েছে। এইদিকে তাদের জাহাজটা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছেছে, যেখান থেকে তারা ডাইভ করবে। যেহেতু তারা সমুদ্রের মাঝে রয়েছে, তাই অ্যাডভান্স পজিশনিং সিস্টেম ব্যবহার করতে পারছে না। তার পরিবর্তে তারা ব্যবহার করছে ডিপিএস বা ডাইনামিক পজিশনিং সিস্টেম, আর এই ডিপিএস ব্যবহার করে তারা ডাইভিং পজিশনে আসে। ক্রিস, ডানকান ও ডেভিডকে 1 ঘন্টা সময় দেয়া হয় রেডি হবার জন্য, আর এরপরেই তারা সমুদ্রে নামবে। ডানকান পুরোপুরি সমুদ্রে নামবে না, সে থাকবে ডাইভিং বেলের মাঝে, আর ক্রিস ও ডেভিড সরাসরি সমুদ্রে নামবে। ডাইভিং বেলকেও সমুদ্রের পানিতে নামানো হয়, আর ডাইভার্সরা সেটা থেকে নেমে আরও গভীরে যায়। ক্রিস ও ডেভিড তাদের ডাইভিং গিয়ার পরে রেডি, আর ডানকান সেই ডাইভিং বেলে থেকে সবকিছু ম্যানেজ করবে। ক্রিস ও ডেভিডের স্যুটে কিছু কেবল, পাইপ ইত্যাদি কানেক্ট করা থাকবে, যেগুলোর মাধ্যমে তাদেরকে অক্সিজেন সাপ্লাই, কমিউনিকেশন ইত্যাদি করা হবে। এরপর ক্রিস ও ডেভিড ডাইভিং বেল থেকে বের হয়ে সমুদ্রে নামা শুরু করে, এবং তারা তাদের পজিশনে এসে পৌঁছায়, যেটা কিনা আরও 300 ফিট নিচে। ক্রিস ও ডেভিড তাদের কাজ করা শুরু করে। তবে এই দিকে একটা দুর্ঘটনা ঘটে। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর জাহাজটা যে ডিপিএস এর উপর নির্ভর করে পজিশন মেনটেন করছিল, সেই ডিপিএস ম্যাল ফাংশন করে আর নির্ধারিত পজিশন থেকে সরে যায়। জাহাজটা সরে যাওয়ায় পানিতে থাকা ডাইভিং বেলটাও সরে যায় পজিশন থেকে, আর এর ফলে ডাইভিং বেলের সাথে কানেক্টেড থাকা 2 ড্রাইভারও বিপদে পড়ে যাবে। তাই ডানকান, যে কিনা ডাইভিং বেলে ছিল, সে ড্রাইভার দুজনের শরীরে যুক্ত থাকা কেবলগুলো সমুদ্রে আরও ফেলতে থাকে, যাতে তাদের সমস্যা না হয়, কেবলের কোনো টান না লাগে। ক্রিস ও ডেভিডকে অল্প কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মাঝেই তাদের কাজ শেষ করে ডাইভিং বেলের মাঝে উঠে আসতে হবে। ডেভিড ছিল এই কাজে এক্সপার্ট। সে সময় মতো পাইপলাইনের একটা টপ সাইডে উঠে এসেছে, যেটাকে তারা ম্যানিফোল্ড বলে, আর এতে করে তার স্যুটে যুক্ত থাকা পাইপে আর এক্সট্রা প্রেশার লাগবে না বা টান লাগবে না, আর লাগলেও ডেভিডের কোনো সমস্যা হবে না। এইদিকে ক্রিস সেখানে উঠতে গিয়ে কেবল একটা জায়গায় আটকে যায়। একদিকে কেবল আটকে গেছে, অন্যদিকে জাহাজের টান, ফলে ক্রিসের অক্সিজেন সাপ্লাই পাইপটা ছিঁড়ে যায়, আর অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাই ডেভিড ক্রিসকে বলে যে ক্রিসের যে রিজার্ভ অক্সিজেন ট্যাঙ্ক আছে, যা কিনা শুধুমাত্র 10 মিনিটের জন্য অক্সিজেন সাপ্লাই দিবে, সেটা চালু করতে। তখন ডেভিড ক্রিসকে বলে যে সে যাতে ম্যানিফোল্ডের উপরে ডেভিডের জন্য অপেক্ষা করে, কারণ ডেভিড আসবে তাকে উদ্ধার করতে। ঠিক তখনই ক্রিসের স্যুটের সাথে কানেক্টেড কেবলগুলো প্রচণ্ড টানে ছিঁড়ে যায়। অন্যদিকে ডানকান সেই কেবলগুলো টেনে উপরে তোলার চেষ্টা করতে থাকে। তবে ডেভিড উপরে উঠে আসে, কিন্তু ক্রিসের কেবলগুলো ছিঁড়ে যাওয়ায় সে আর উপরে উঠতে পারেনি।
যেহেতু তার সাথে কমিউনিকেট করার কেবল, অক্সিজেন সাপ্লাই পাইপ সব ছিঁড়ে গেছে, ফলে সে সম্পূর্ণ আইসোলেট হয়ে গেছে। অন্যদিকে ক্রেইগ, যে সম্পূর্ণ মিশনের দায়িত্বে ছিল, সে চিন্তায় পড়ে গেছে। সে জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে যে জাহাজের অ্যাঙ্কর ফেলে দিতে, যাতে জাহাজটা আর তার জায়গা থেকে সরে না যায়। যেহেতু তাদের ডিপিএস সিস্টেম আর কাজ করছে না, যে কারণে তারা তাদের পজিশন থেকে কতটা দূরে সরে গেছে সেটা বুঝতে পারবে না। তবে ক্যাপ্টেন জানায় যে তারা এই মুহূর্তে অ্যাঙ্করটা নিচে ফেলতে পারবে না, কারণ নিচে বহু স্থানে গ্যাস পাইপলাইন রয়েছে, আর অ্যাঙ্কর ফেললে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে একটা দুর্যোগ হতে পারে। আর একটা মানুষকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক তারা নিতে যাচ্ছে না। অন্যদিকে ক্রিসের কাছে মাত্র 7 মিনিটের অক্সিজেন আর বাকি আছে। তার স্যুট থেকে কেবল ছিঁড়ে যাওয়ায় সে সমুদ্রের মাঝে একটা স্থানে আটকে আছে। তার কাছে থাকা কম্পাসটাও কাজ করছে না, ফলে সে বুঝতে পারছে না যে সে কোথায় আছে। ডেভিড তাকে সেই ম্যানিফোল্ডের একদম উপরে যেতে বলেছিল, কিন্তু সে সমুদ্রের গভীরে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। হাতে থাকা ফ্লেয়ারও খুব একটা হেল্প করতে পারছে না। এইদিকে জাহাজের ক্যাপ্টেন সম্পূর্ণ শিপকে ডায়াগনোসিস করে বুঝেছে যে শিপের থ্রাস্টারে কোনো সমস্যা হয়নি। তবে যেহেতু ডিপিএস কাজ করছে না, তাই ম্যানুয়ালি শিপটাকে কন্ট্রোল করতে হবে। আর ম্যানুয়ালি কন্ট্রোল যদি না করে, তাহলে বাইরে যে ঝড় হচ্ছে তার কারণে জাহাজ আরো অনেক দূরে ভেসে যেতে পারে। তাদেরকে ততক্ষণ ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে যতক্ষণ না ডিপিএস সিস্টেম অনলাইন না করা যায়। অন্যদিকে ক্রিসের কাছে আর মাত্র 4 মিনিটের অক্সিজেন বাকি আছে। তবে সে ম্যানিফোল্ডটা খুঁজে পেয়েছে। এখন তাকে এটার টপে উঠতে হবে, আর উপরে উঠতে উঠতে তার অক্সিজেন শেষ হয়ে যায়। সে জানে যে তার কাছে আর অক্সিজেন অবশিষ্ট নেই, আর সে চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। আর এই মুহূর্তে তার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে, আর তার কথা ভাবতে ভাবতেই তার ফুসফুসে থাকা অক্সিজেনটুকুও ফুরিয়ে যায়। অন্যদিকে জাহাজটা ম্যানুয়ালি কন্ট্রোল করা হচ্ছে, যেটা অনেক কঠিন কাজ। জাহাজকে একই পজিশনে ব্যালেন্স কন্ট্রোল করে রাখাটা কষ্টসাধ্য কাজ। তবে জাহাজের এক ইঞ্জিনিয়ার জানায় যে ডিপিএস সিস্টেমটা অনলাইন করার একটা উপায় আছে। সেটা হচ্ছে একটা হার্ড রিসেট করা, আর এই রিসেট করতে গেলে ঘন্টাখানেক সময়ও লেগে যেতে পারে, কিন্তু তাদের হাতে এতটা সময় নেই। তখন জাহাজের ক্যাপ্টেন জানায় যে খুব দ্রুত ভিন্ন রাস্তা খুঁজে বের করতেই হবে তাদের। অন্যদিকে অ্যান্ড্রু, যে কিনা আরওভি ড্রোন দিয়ে ক্রিসকে খুঁজছিল, সে প্রথমে মেইনটেনেন্স এরিয়াতে খুঁজে না পেলেও পরবর্তীতে ম্যানিফোল্ডের একদম উপরে ক্রিসকে খুঁজে পায়। যেহেতু ক্রিসের অক্সিজেনের রিজার্ভ শেষ, তাই তার কাছে কোনো অক্সিজেন নেই। আর এই অবস্থায় সময় পার হয়ে গেছে 7 মিনিট। তবুও ক্রিসের হাত কিছুটা নড়ছিল। ক্রেইগ তখন বলে যে কোনোভাবে ড্রোনটা দিয়ে ক্রিসকে টেনে উপরে তোলা যাবে কিনা। অ্যান্ড্রু জানায় যে এই আরওভি ড্রোনগুলোকে বানানো হয়েছে ডেড বডিকে উপরে তোলার জন্য, কিন্তু ক্রিস তো জীবিত আছে। তাকে ড্রোন দিয়ে উদ্ধার করতে গেলে যদি সে মারা যায় তাহলে কি হবে? তাই অ্যান্ড্রু এই দায়িত্ব নিতে অস্বীকার করে, আর ক্রেইগ নিজে এই দায়িত্ব নেয়। যেহেতু ক্রেইগ সবাইকে এই কাজে এনেছে, তাই সবাই তার রেসপন্সিবিলিটি। আর এটা ভেবেই ক্রেইগ নিজে সম্পূর্ণ কন্ট্রোল তার হাতে নেয়, আর ড্রোনটার মাধ্যমে ক্রিসকে তোলার চেষ্টা করে। কিন্তু তুলতে গেলে দেখা যায় যে ক্রিস নিজেকে একটা হুকের মাধ্যমে সেখানে আটকে রেখেছে, যাতে সে পানির টানে ভেসে না যায়। ড্রোন দিয়েও চেষ্টা করে ক্রিসকে উদ্ধার করা যাচ্ছিল না। আর এভাবেই অক্সিজেন ছাড়া ক্রিসের কেটে গেছে প্রায় 16 মিনিটেরও বেশি সময়। অন্যদিকে শিপের সেই ইঞ্জিনিয়ার অনেক চেষ্টার পর ডিপিএস সিস্টেম অনলাইন করতে পেরেছে, আর ডানকান ও ডেভিডের সাথে কন্ট্রোল রুমের কমিউনিকেশন আবার চালু হয়। ক্রেইগ ডানকানকে বলে যে তারা ক্রিসকে খুঁজে পেয়েছে। ক্রিস ম্যানিফোল্ডের একদম টপে আছে। ডানকান তখন ডেভিডকে আবার রেডি করে পাঠায় সেখানে। যাওয়ার আগে ডানকান ডেভিডকে রিকোয়েস্ট করে বলে যে সে একই দিনে 2 জনকে হারাতে পারবে না। ডেভিড ফাইনালি সেই স্থানে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে ক্রিসকে খুঁজে পায়। ডেভিড ক্রিসের বডি হুকের মাধ্যমে নিজের শরীরে আটকে নেয়, এরপর উপরে উঠতে থাকে। তবে যেহেতু বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল আর জাহাজটা বারবার পজিশন চেঞ্জ করছিল, ফলে জাহাজের সাথে কানেক্টেড ডাইভিং বেল ও তার সাথে যুক্ত 2 ডাইভারের বডিও বারবার সরে যাচ্ছে, যার ফলে ক্রিসের জ্ঞানহীন বডি নিয়ে উপরে ওঠা ডেভিডের জন্য খুব কঠিন হয়ে পড়ছে। যে কারণে ডেভিড সেই কেবলগুলো ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। তবে একটা জ্ঞানহীন দেহ, সাথে ডাইভিং গিয়ার, আবার এই দিকে বারবার পজিশন চেঞ্জ হওয়া, সবকিছু মিলিয়ে ডেভিডের জন্য এক অসাধ্য কাজ হয়ে পড়ে উপরে উঠে আসা। তবে ডেভিড সেই অসাধ্য সাধন করে উপরে উঠে আসে। ডানকান তখন ক্রিসকে টেনে উপরে তোলে, তবে ক্রিস এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে। ডানকান ক্রিসকে মাউথ টু মাউথ শ্বাস দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর ক্রিস একটু রেসপন্স করে, সে চোখ খোলে, তবে তার শ্বাস প্রশ্বাস এখনো বন্ধ আছে। ক্রিস পানির নিচে 30 মিনিটের মতো অক্সিজেন ছাড়া ছিল, আর অক্সিজেনের অভাবে তার ব্রেইন কাজ করা বন্ধ করে দিয়েছে। ডানকান হাল ছেড়ে দিয়েছে। সে ভেবেই নিয়েছে যে অনেক দেরি হয়ে গেছে, এখন হয়তো আর ক্রিসকে বাঁচানো সম্ভব না। ডেভিড তখন ক্রিসের সাথে কথা বলার চেষ্টা করে, তবে এতেও কোনো কাজ হচ্ছে না দেখে তারা দুজনেই হাল ছেড়ে দেয়। ডানকান কান্নায় ভেঙে পড়ে, আর তখনই ক্রিস রেসপন্স করে। ক্রিস ডেভিডকে প্রশ্ন করে যে ডেভিড, তুমি ঠিক আছো? আর এটা শুনেই ডানকান খুশিতে আত্মহারা হয়ে পড়ে।
সাথে সাথে জাহাজের প্রতিটা ক্রু খুশি হয় যে ক্রিস বেঁচে আছে। তো তাদের এই মিশন বাতিল করা হয়েছে, মেইনটেনেন্সের কাজ পরে কোনো সময় করা হবে, আর ডাইভিং বেলকে জাহাজে নিয়ে আসা হয়েছে। তবে তাদেরকে বেশ কিছুদিন ডাইভিং বেলেই থাকতে হবে, কারণ উপরের প্রেসারের সাথে তাদের বডিকে অ্যাডজাস্ট করতে বেশ কিছুদিন সময় লাগবে। ডেভিড ক্রিসের বডি অনেকবার চেক আপ করেছে এবং ক্রিস একদম সুস্থ আছে। ডেভিড ক্রিসকে জানায় যে তার সাথে কি হয়েছিল, আর সে যে 30 মিনিট অক্সিজেন ছাড়া ছিল সেটাও বলে। তার বেঁচে থাকাটা যে মিরাকল সেটাও ক্রিসকে জানায়। তো ক্রিস তার ফিয়ান্সেকে ফোনে জানায় যে সে ফিরে আসছে, তাদের মিশনে কিছু সমস্যা হয়েছে তাই সেটা পরেই করা হবে। আর এই দিকে তাদের সেই প্রেসারাইজ চেম্বার থেকে বের হবার সময়ও এসেছে। ক্রিস ডানকানকে বিদায় জানায়। এরপর ক্রিস বাড়ি ফিরে আসে। তার গার্লফ্রেন্ডকে বলে যে তাদের সাথে একজন ড্রাইভার দুর্ঘটনায় পড়েছে, যার কারণে মিশনটা কমপ্লিট করা হয়নি। তবে তার গার্লফ্রেন্ড বুঝে ফেলে যে সেই মানুষটা ক্রিসই ছিল। তবে সে হ্যাপি যে ক্রিস সুস্থ অবস্থায় তার কাছে ফিরে এসেছে। আর এই ব্যাপারটা সবাইকে অবাক করে দেয় যে কিভাবে ক্রিস 29 মিনিট অক্সিজেন ছাড়া জীবিত ছিল। এর ব্যাখ্যা কেউই দিতে পারেনি। আর তার বেঁচে ফেরাটা একটা মিরাকল এবং আনসলভড মিস্ট্রি। এরপর আমরা কিছু রিয়েল ফুটেজ দেখি, যেখানে দেখায় যে ফাইনালি ক্রিস ও তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়। আর দুর্ঘটনার 3 সপ্তাহ পরে ক্রিস, ডেভিড ও ডানকান আবারও সেই সমুদ্রের গভীরে আসে তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য। আর দ্য লাস্ট ব্রেথ সিনেমা এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানান এরপর আর কি মুভি দেখতে চাচ্ছেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।